আমেরিকা যখন ভারতকে সাপোর্ট করছে, চায়না যদি এসে পাকিস্তানকে সাপোর্ট করে, তাহলে একটা সময় যে এটা আসলে আমেরিকা চায়নার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টির একটা আশঙ্কা তৈরি করে কিনা? ভারত রিসেন্টলি যুক্তরাষ্ট্র থেকে নিচ্ছে, কিন্তু তারা মেইনলি আর্ম সাপ্লায়ার হচ্ছে রাশিয়া। ট্রাম্প যতই হুঙ্কার মানো না কেন, চীনের সাথে লড়াই করার কোনো স্টমাক তার নাই, এবং এটা করবো না। ভারত পাকিস্তানের সঙ্গে তাদের কিন্তু নেগোসিয়েশন চলছে, আমরা হয়তো সেটি ওইভাবে প্রকাশ্যে দেখছি না। সবসময় তিনি বলেন তিনি যুদ্ধ চান না, যুদ্ধের বিরুদ্ধে তিনি থাকলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হতো না, ইসরায়েল গাজার উপর আক্রমণ হতো না। পাকিস্তান ভারতের যেই দ্বন্দ্ব চলছে, যেই উত্তেজনা চলছে, উত্তেজনা একটা চরম পর্যায়ে চলে এসেছে। আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এই সংঘাতের একদম শুরুতেই। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে এটিকে লজ্জাজনক বললেন, তারপরে আসলে তিনি এসে বললেন যে টিট ফর ট্যাট, একজন আক্রমণ করেছে, আরেকজন প্রতিশোধ নিয়েছে, ঠিক আছে হয়ে গেছে, আমার যদি কিছু করার থাকে করব। রাজনৈতিক বিশ্লেষকরা অভিযোগ তুলছেন যে আমেরিকার আসলে যেভাবে শক্তভাবে কথা বলা উচিত সেটি তারা আসলে করছেন না। আপনার কাছে আসলে জানতে চাইবো যে আসলে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব কি আসলে এখনো এমন পর্যায়ে যায়নি যেখানে কূটনৈতিক তৎপরতা প্রয়োজন, নাকি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি, তিনি আমেরিকা কেন্দ্রিকই আসলে এই মুহূর্তে থাকতে চান, নিরপেক্ষ থাকতে চান, অথবা ভারত পাকিস্তান ইস্যুতে আমেরিকা হাত ধুয়ে ফেলেছে? আপনার কাছে কি মনে হচ্ছে? জি ধন্যবাদ। দেখুন, যুদ্ধের অনেকগুলো স্তর থাকে আর কি। ইংরেজিতে ওয়ার, আবার একটা শব্দ আছে ব্যাটল। তো ওয়ার হলো যেটা সর্বাত্মক যুদ্ধ, যেটা ডিক্লারেশন হয়, ওয়ার ডিক্লারেশন অফ ওয়ার, ইন্টারন্যাশনাল যে বর্ডার সেটি অতিক্রম করে মূল ভূখণ্ডে আঘাত করে, তো সর্বাত্মকভাবে স্থল জল অন্তরিক্ষে যেখানে জড়িয়ে পড়ে দুই দেশ পরস্পরের সঙ্গে, সেরকম একটা অবস্থা। একটা হলো ব্যাটল, অর্থাৎ খণ্ড খণ্ড কিছু মানে লড়াইয়ের ঘটনা ঘটে যেরকম। তো আমরা ভারত আর পাকিস্তানের যে যুদ্ধটি এখন চলছে সেটাকে আমরা সর্বাত্মক যুদ্ধ এখনো বলতে পারি না, এটা এখনো ব্যাটলের পর্যায়ে আছে বলা চলে। তো যেটা সামান্য একটি ঘটনা, যেটি 22শে এপ্রিল ঘটেছিল, যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে সন্ত্রাসী আক্রমণে, জঙ্গি আক্রমণ, যেটা ভারতের ভাষায় 26 জনকে হত্যা করা হয়, তারই প্রতিশোধ হিসাবে 6 তারিখে মিসাইল এবং ড্রোন আক্রমণ করে ভারত, যেটা আজাদ কাশ্মীরের উপরে। তো ভারত তখনও যেটি বলেছিল এটি একেবারে টার্গেটেড একটা আক্রমণ, পরিকল্পিত, এবং শুধুমাত্র জঙ্গি আস্তানার উপরে, এটি কোনো মিলিটারি স্থাপনার উপরে কোনো আক্রমণ নয়, বা আমরা মূল ভূখণ্ড ইন্টারন্যাশনাল বর্ডারও ক্রস করিনি। তো হাওবার, তো তার পরবর্তীতে পাকিস্তান এটা রিটালিয়েট করেছে স্বাভাবিকভাবেই, যেটা করে থাকে, করেছে জম্মু কাশ্মীরের উপরে যে সমস্ত মানে শেলিং হচ্ছে, ভয়াবহ অবস্থা জম্মু কাশ্মীরের, ভারতও পাল্টা আক্রমণ করেছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণও বলা হচ্ছে। তো এখন দেখুন, ক্ষয়ক্ষতি দুই দেশই দুই রকম ভাবে বলে। যুদ্ধে কিন্তু একটি জিনিস হয়, যে কোনো যুদ্ধে সবচেয়ে আগে নিহত হয় সত্য, অর্থাৎ তখন রিউমার বা গুজবটাই মানে মেইন ভূমিকা পালন করে। তো ঠিক সত্যের মৃত্যু। পাকিস্তান যেমন বলবে 5টি বিমান ভূপাতিত করেছে, ভারত বলেছে যে, আমি সেদিন দেখলাম একটা ইন্টারভিউতে ভারতের একজন সাংবাদিক বলল যে ভারতের কোনো বিমানই তো আকাশে ওড়েনি, আমরা এখান থেকেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি। তাহলে দেখুন যে মানে বক্তব্যগুলো, আরো 5টি বিমান ভূপাতিত করেছে, ওরা বলছে যে তাদের বিমান আকাশেই উড়েনি। হাওয়েভার, তো ক্ষয়ক্ষতি হচ্ছে দুপক্ষেরই হচ্ছে কম বেশি, তারা স্বীকার করুক না করুক, যুদ্ধ মানেই তো তাই। আসলে যুদ্ধ মানেই হলো যে ধ্বংস, ক্ষতি। তো যুদ্ধে, আর আজকালকার আধুনিক কালে যে যুদ্ধগুলো হয়, এই যুদ্ধে কিন্তু আসলে কোনো পক্ষই জিততে পারে না, জয়লাভ কারো হয় না, দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। আমরা এটা মোস্ট রিসেন্টলি আরো 2টি যুদ্ধ দেখছি যেখানে যুদ্ধের ফয়সালা আমরা এখনো দেখিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখছি, ইসরায়েল গাজা দেখছি, গাজাকে তো নির্মূল করে দিবে কয়েকদিনের মধ্যেই, সে গাজা এখনো আছে। তো আবার যেটি আপনি যে এবার আমি মূল প্রশ্নে আসি, সেটি হলো যে আমেরিকা কি চুপচাপ বসে থাকবে, নাকি এখন সময় আসেনি?
আসলে আমেরিকা যে চুপচাপ বসে আছে কথাটা ঠিক তাও নয়। আমরা হয়তো বাইরে থেকে অনেক কিছু দেখি না, কিন্তু ভেতরে কিন্তু অনেক কিছু হয়। আজকে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন যে দুই দেশেরই সরকারের বিভিন্ন মাল্টি লেভেলে এটা নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ ভারত পাকিস্তানের সঙ্গে তাদের কিন্তু নেগোসিয়েশন চলছে। আমরা হয়তো সেটি ওইভাবে প্রকাশ্যে দেখছি না, কিন্তু আহ, এমনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা যে আমেরিকা করছে না তা নয়। আর আমেরিকা তো অবশ্যই এটির ব্যাপারে এগিয়ে আসবে, সেটি আমরা সময় মতোই দেখতে পাবো। তার কারণটি হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু যে কথাটি সবসময় বলেন, নির্বাচনের আগেও বলেছেন, সবসময় তিনি বলেন তিনি যুদ্ধ চান না, যুদ্ধের বিরুদ্ধে তিনি থাকলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হতো না, ইসরায়েল গাজার উপর আক্রমণ হতো না, বা গাজা ইসরায়েলের উপর যে নৃশংস হত্যাকাণ্ড করেছিল সেটি ঘটতো না। তো তিনি তো একটা ক্রেডিট নিতে চাবেনই এখানে একটা ভূমিকা রাখার জন্য, হয়তো আমরা সেটি সময় হলে দেখতে পাবো। কিন্তু বিষয়টি আসলে দেখুন এরকম যে যুদ্ধ আরেকটি পক্ষ আছে, কিন্তু যুদ্ধে লাভবান হয় কারা? যুদ্ধে লাভবান হয় যারা অস্ত্র বিক্রি করে তারা। তো যারা অস্ত্র বিক্রি করে তার তো বৃহৎ শক্তি আপনার আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, তারাই চীন, তারাই তো অস্ত্র বিক্রি করে। এই সমস্ত বড় শক্তিগুলো তাদের যেটা ইনকামের একটা বড় অংশ কিন্তু অস্ত্র বিক্রি থেকে আসে। তাদের যুদ্ধ না হলে তো তাদের অস্ত্র বিক্রি হবে না, বা ডোমেস্টিক্যালি যদি গান ফাইটিং না হয়, বন্দুকের ব্যবহার না হয়, তাহলে অস্ত্র বিক্রি হবে না। তো যে কারণে ক্ষতি তো হবেই, যে দুটি দেশ যুদ্ধ করছে তাদের ক্ষতি হবে। তারপরে যারা মধ্যস্থতাকারী মুরল তারা আসবে, সে সময় ভারত বা পাকিস্তান দুজনেই দেখবে তাদের অনেক বেশি ক্ষতি মিনওয়াইল ঘটে গেছে। তো এই পর্যায়ে আমি এইটুকু বললাম, সুযোগ পেলে আরেকবার অন্য প্রসঙ্গে বলবো। জি, ডক্টর শওকত আলী, একটু আপনার কাছে জানতে চাইবো যে ভারত কিংবা পাকিস্তান কোথাও হচ্ছে আমাদের, অর্থাৎ আমেরিকার রাষ্ট্রদূতই যদি আমেরিকার রাষ্ট্রদূত থাকতো দুই দেশে, তাহলে সেই পদের বলে তারা কি আসলে অভ্যন্তরীণভাবে কূটনৈতিক তৎপরতা চালানো কিংবা দুই দেশের মধ্যে সংঘাত নিরসনে কোনো ভূমিকা রাখতে পারতেন কিনা? আপনার কাছে কি মনে হয়? না, রাষ্ট্রদূত থাকা না থাকে এটা তো স্টেট ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে। রাষ্ট্রদূত থাকলেও করে, না থাকলেও করে। আর রাষ্ট্রদূতরা কিন্তু তাদের নিজস্ব অনুযায়ী মত দিতেও পারে না, কোনো বিষয় না। এটা আপনার মেইনলি করে যুক্তরাষ্ট্র, যেটা হয় সেটা স্টেট ডিপার্টমেন্ট। আর স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা হবে প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট যেভাবে বলে সেভাবে স্টেট ডিপার্টমেন্ট করে, এবং তারা এটা করে। কথা এটা না, কথা হলো যেটা যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে দুইজনই নিউক্লিয়ার পাওয়ার, দুইজনের কাছে রয়ে গেছে। এই যুদ্ধ যদি বড় আকারে হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে পাকিস্তান তার অস্তিত্ব রক্ষার জন্য প্রথম চোটই বলে আসছে যে আমরা কিন্তু নিউক্লিয়ার আর্মস ব্যবহার করব, যেটা পাকিস্তান বা ইন্টারন্যাশনাল হিসেবে দেখা যায় যে তাদের প্রায় 170 আপনার নিউক্লিয়ার মিসাইল, নিউক্লিয়ার ওয়ারহেড আছে, যেটা ভারতের আছে সম্ভবত 140টি। তো তারা এই যে মানে এইভাবে যদি মিসাইল একটা ছাড়তে থাকে এইভাবে, তাহলে কিন্তু এটা মারাত্মক আকারে যাবে। এখানে আফগানিস্তান আছে, ইরান আছে, আমাদের এপাশে বাংলাদেশ আছে। এটা উপমহাদেশের জন্য এটা কোনো ভালো জিনিস নেবে না। মনে রাখতে হবে এখানে হান্ড্রেডস অফ মিলিয়ন লোক অত্যন্ত দরিদ্র প্রকৃত। যে ভারতের যে অর্থনৈতিক নাজুক অবস্থা, আপনি ভারত যুক্তরাষ্ট্র তাদের পরে যে ট্যাক্স ইম্পোজ করেছে, ট্যারিফ, এইটার জন্য তারা দিশাহারা হয়ে গেছে। গত পরশুদিনও আপনার ব্রিটিশের সাথে তাদের এমন কোনো বড় বাণিজ্য চুক্তি নাই, তারপর তারা এটা আপনার গ্রেট ব্রিটেনের সাথে করার জন্য হাত পায়ে ধরাধরি করছে। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের প্রধানমন্ত্রী এখানে মোদী যখন এসে কিছু করতে পারলো না ট্রাম্পের সাথে, সে তখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অলরেডি একটা চুক্তি করেছে, কিন্তু কেউ তাকে কোনো রেহাই দিচ্ছে না। কারণ ভারত সারা জীবন ট্যারিফ বসে আসছে অন্য দেশের গুডস অ্যান্ড সার্ভিসের উপরে। তো ফলে যেটা আপনি যে কথা বলছেন, এই দরিদ্র পরিচিত দুটো অঞ্চল, তারা যদি এই ধরনের যুদ্ধ করতেই থাকে, তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে এই দুই দেশেরই সাধারণ মানুষগুলো।
ডক্টর শওকত আলী, এটা অত্যন্ত একটা জিনিস একটু ভয়ঙ্কর যুক্ত হবে। করবেন কিনা ডক্টর শওকত আলী, একটা জিনিস একটু যুক্ত করবেন কিনা? আমরা যদি 2019 সালে একটু অতীতের দেখি, যে অতীতের পরিস্থিতি দেখি, আমেরিকা তো ভারতকে সহায়তা করেছিল কিংবা ভারতকে একপক্ষভাবে সাপোর্ট করেছিল, অপরদিকে পাকিস্তানকে সাপোর্ট করার জন্য চায়না আছে। এমন কি পরিস্থিতির আশঙ্কা আছে কি না যে আমেরিকা যখন ভারতকে সাপোর্ট করছে, চায়না যদি এসে পাকিস্তানকে সাপোর্ট করে, তাহলে একটা সময় যে এটা আসলে আমেরিকা চায়নার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টির একটা আশঙ্কা তৈরি করে কিনা? না, আপনি কারেক্ট বলেছেন, খুবই কারেক্টলি বলেছেন। কারণ হলো কি, যে এখানে আমি তো বললাম যে যদি পাকিস্তান মনে করে সামহাও তারা কোন ধ্বসা হয়ে গেছে, তো তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা এটা করবে, আর মেইন সিটিগুলোতে তারা আক্রমণ করবে। আর চীন অবশ্যই তাদের এটা করতে হবে, তাদেরকে সাপোর্ট করতে হবে। কারণ পাকিস্তানের অল আর্মস হার্ডওয়্যার গুলো তো চীন থেকে মেনলি সাপ্লাই কিনা। ভারত রিসেন্টলি যুক্তরাষ্ট্র থেকে নিচ্ছে, কিন্তু তারা মেনলি আর্ম সাপ্লায়ার হচ্ছে রাশিয়া। এই যুদ্ধ দিয়ে এই আর্ম দিয়ে তেমন একটা ভালো কাজ হয় না। তো এই প্রেক্ষাপটে যদি চীন এগিয়ে আসে, আমরা কিন্তু খুব বেশি নেওয়ার আপনার রেহাই পাবো না। কিন্তু চীনের সাথে আমাদেরও সম্পর্ক ভালো, আমাদের আরকান, তারপরে বার্মার সাথে তাদের সম্পর্ক ভালো, ভারতের সাথে তাদের বৈরুতে রয়েছে। সুতরাং আপনি যেটা বলছেন যে যদি চীন যুক্তরাষ্ট্র, এবং এই ব্যাপারে দেখতে হবে ট্রাম্প যত হুঙ্কার মানুষ না কেন, চীনের সাথে লড়াই করার কোনো স্টমাক তার নাই, এবং এটা করবো না। তো ফলে এরা যদি জড়িয়ে যায়, তখন তাকে জড়িয়ে যেতে হবে। ফলে যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে তারা একটা পর্যায়ে এসে তাদেরকে হস্তক্ষেপ করতে হবে দুই পক্ষকে। তবে এটা আমি খুব অবাক হয়েছি যে ভারত ওভার রিয়াক্ট করেছে। পাকিস্তানের ভূখণ্ডে সে আপনি প্লেন উড়িয়ে নিয়ে যান আর মিসাইল অ্যাটাক করেন তাদের সফরেন ভূখণ্ডে, তারা বলছে 9টা, পাকিস্তান বলছে 3টে। যাই হোক না কেন, এইভাবে সফরেন্টিতে করা উচিত না। দুই দেশের ভিতরে যে তারা যে টেরর আক্রমণটা করে থাকে, উনি বেলুস্তান কি বলে, বেলুস্তানের লোক বলছে ও মোস্ট ওয়েলকাম মোদি, মোস্ট ওয়েলকাম। আবার কাশ্মীরের লোকেরা তারা বলছে না, পাকিস্তানের সাথে আমরা থাকবো। মূল ঘটনা আপনি দেখেন, যেটা কিচ্ছু ছিল না, এটা ভারত সৃষ্টি করেছে, যে আর্টিকেল 370 রদ করেছে হিন্দুত্ববাদী মৌলবাদী আপনার মোদি। 370 আর্টিকেল বাদ দিয়ে কমপ্লিটলি তাদের কাশ্মীরের মানুষের মুখটা কমপ্লিটলি বন্ধ করা হয়েছে, দখল করা হলো। এরও একটা বড় জিনিস যেটা আছে, আমরা আলোচনায় কখনো নিয়ে আসতে পারিনি, সেটা হচ্ছে যে প্লিবাসাইড, যে তাদেরকে বলা হয়েছে 1947, এটা নিয়েই কিন্তু সবসময় লড়াই হতো, যে কাশ্মীরের জনগণের তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য গণভোট দিতে হবে। এটা নেহরু স্বীকার করছে, ইন্দিরা গান্ধী স্বীকার করেছে। তারা বলছে যে সময় হলে আমরা এটা করব। হঠাৎ করে হিন্দু মৌলবাদী এই চা বিক্রেতা সে সমস্ত কিছু গাবজরে করে উইদাউট এনি রিডিং অর সার্ভে। আপনি এর সাথে ইসরায়েল আছে, এই যুক্তি দিচ্ছে তাকে এই সমস্ত করা। আপনি কি মনে করেন ভারতের যে বিলিয়ন লোক রয়েছে তারা এতে খুশি? মানে পাকিস্তানের কি ক্ষতি না হলেও ওদের ক্ষতি হচ্ছে তো সবচেয়ে বেশি। এটা অত্যন্ত দরিদ্র প্রকৃত। আপনার যতই যে বয়ানটা দেন না কেন, অর্থনৈতিক কারণে, অর্থনৈতিক দিক দিয়ে আমরা বাংলাদেশের মানুষ ফার বেটার ইন টার্মস অফ কমিউনিকেশন, ইন টার্মস অফ হেলথ, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট, আমাদের ফরেন রেমিটেন্স, আমরা সব দিকে ফার বেটার। পার হেড ভারতের থেকে অনেক বেটার। আমরা মিসম্যানেজমেন্ট করেছি, উল্টো পাল্টা কাজ করেছি, অর্থ পাচার করছি, চুরি করছি, গণতন্ত্র হত্যা করছি, এটা আমাদের বিষয়, এটা ইজ কারেক্ট। কিন্তু আপনি দেখেন আমাদের মানুষগুলো কিন্তু গরিব মানুষ। তো এই যুদ্ধ কিন্তু সবাইকে অত্যন্ত ক্ষতিকর হবে। এখানে আমি মনে করি বাংলাদেশেরও ভূমিকা আছে, যেহেতু তারা দুটোই মোরাললেস আমাদের প্রতিবেশী, আর একটা তো আমরাই ছিলাম। এখানে ডক্টর ইউনূস সাহেবও বা আমাদের ফরেন মিনিস্টার যেও তাদেরকে কম ডাউন করতে পারে, যে যা হয়েছে হয়েছে, এটা নিয়ে আর বেশি করার কোনো প্রয়োজন নেই, এটা অনর্থ, মানুষের ক্ষতি হচ্ছে। কি হবে বাহাদুর করে, আরো 10 জায়গায় বোম্বিং করলো পাকিস্তান, তা কি হয়েছে? ভারত ধ্বংস হবে? আবার যদি আপনি পাকিস্তানের কথায় ধরেন, পাকিস্তানের মিলিটারি খুব স্মার্ট, মডার্ন উইপন, তাদের সাহসিকতা অলরেডি দেখেছেন। 3টে রাফায়েল যুদ্ধ বিমানকে ফেলে দেওয়া হয়েছে, এটা ফ্রান্স বলছে। এবং ফ্রান্সের মার্কেটে যে রাফায়েলের স্টক মার্কেটে তাদের যে শেয়ার ছিল একদম ফল ডাউন হয়েছে, এবং এরা ইনভেস্টিগেশন করছে। মনে রাখবেন, এই রাফায়েল 12টা বিমান কেনার কথা বলে ম্যাক্রোকে বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা পয়সা থাক আর না থাক প্রলোভন দেখিয়েছিল,
এবং আপনারা দেখেছেন জড়াজড়ি, সারা বাংলাদেশের মানুষ, সারা দুনিয়ার মানুষ দেখেছে, না আছে পয়সা করি চুরি করে শেষ করেছে। কিন্তু রাফায়েল কিনবে এই কথায় ম্যাক্রন কি হাসাহাসি চুমাচুমি করে গেল, সেখানে পরে বোঝে এটা ভাতাবাজি। মানে দেখেন শেষের দিকে হাসিনার কোনো কথা এই ম্যাক্রন শুনেনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।